কিন্তু যখন রিমিকে নিয়ে প্রায় হোটেলে আসা যাওয়া করতে থাকে তখন রিমির প্রতি রাজের ভালোবাসা কমতে থাকে। এখন রিমিকে দেখলে লুকিয়ে থাকে, দেখা দিতে চায় না। আজ রিমি রাজের দেখা পেয়ে গেছে, তাই রিমি রাজের কাছে গেল। তুমি আমাকে দেখলে এমন পালিয়ে বেড়াও কেন? আরে সোনা, কোথায় পালিয়ে বেড়াই? আমিও তোমার মনের ভিতরেই থাকি। আমাকে আর মিথ্যে বলে লাভ নাই। এবার কিন্তু আমার আব্বুকে জানাতে বাধ্য হব আমি। এই রিমির বাবা হচ্ছে সেই ঘুষখোর ওসি, বুঝেছেন এবার? আর রাজ চায় না রিমির বাবা এসব জানুক। এমনিতে রাজের নামে অনেক খারাপ রিপোর্ট জমা আছে। এখন যদি রিমি ওসব কথা বলে দেয় তাহলে রাজের আমছালা দুটোই যাবে। তুমি কি আমাকে ভালোবাসো না? তার মানে আমাকে বিশ্বাস করো না? ভালোবাসি আর বিশ্বাস সেটা করি, কিন্তু তুমি যে এখন আমাকে দেখা বাদ দিয়ে সারাদিন ওই সুপ্রিয়াকে নিয়ে পড়ে থাকো তা তো জানি আমি। রাজ এবার মনে মনে ভাবতে লাগলো, রিমি আবার কেমন করে এসব কথা জানলো। আরে বাবা, পুরো ভার্সিটির সবার ক্রাশ সুপ্রিয়া, তাই আমি একটু তাকিয়ে থাকি। তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। একে একে আবারও সবাই ক্লাসে আসা শুরু করে দিল, আর শামীম তার মতো করে পড়াশোনা করেই চলেছে। কে আসলো কে গেল তার দেখার সময় শামীমের কাছে নাই। আর সবাই তো শামীমকে দেখে পুরাই অবাক। এ কেমন ছেলে, কোথাও যায় না, কারোর সাথে কথা বলে না, মুখে হাসি নাই। তাকে দেখলে মনে হয় কত শত চিন্তা যেন সে করতেছে। সবগুলো ক্লাস শেষ হলে সবাই বের হয়ে যাওয়ার পর শামীম বের হলো। সবাই যে যার কার বাইক গাড়িতে গিয়ে বসলো। আর আমাদের নিয়তি গল্পের নায়ক শামীম আল্লাহর দেওয়া 2 চাকার পায়ে হেঁটে চলা শুরু করে দিল, তাও মাথা নিচু করে। সবাই শামীমকে যত দেখতেছে ততই অবাক হচ্ছে। এর নামই হচ্ছে গরিবী। গরিবরা ঠিক এমন হয়, তাদের কোনো বড় স্বপ্ন নেই, বড় কোনো চাওয়া নেই। দিন শেষে দুমুঠো খেতে পারলেই আলহামদুলিল্লাহ। গ্যারেজে এসে ব্যাগ দেখে পরনের শার্ট প্যান্ট খুলে লুঙ্গি পরে গোসল করতে গেল শামীম। সাথে শার্ট প্যান্ট ধুয়ে দিল নিজে। গোসল করে এসে একটু ভাত তরকারি খেয়ে বিশ্রাম নিয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল শামীম। বাসায় এসে সুপ্রিয়া বিছানার উপর ব্যাগ আছাড় মেরে রাখলো আর নিজের মাথার চুল টানতে থাকলো। সুপ্রিয়া মানতে পারতেছে না শামীম প্রথম দিন ভার্সিটি এসে এত বড় কঠিন একটা অঙ্ক করলো আর ক্লাস শিক্ষকের কাছে অতি আপন হয়ে গেল। যেখানে সুপ্রিয়া অনেক কষ্টে পড়াশোনা করে সবার মনে জায়গা করে নিয়েছে, সেখানে আজ শামীম নামের এতিম ছেলে একদিনে সব ক্রেডিট নিজের করে নিছে। সুপ্রিয়াকে রাগ করে বাসায় আসতে দেখে ওর মা কিছুটা ভয় পেল, আবার কোনো অঘটন ঘটালো না তো সুপ্রিয়া। তাই তিনি হাতের কাজ শেষ করে সুপ্রিয়া রুমে গেল। রুমে গিয়ে দেখে সুপ্রিয়া নিজের মাথার চুল টানতেছে আর বিড়বিড় করে কি যেন বলতেছে। কি রে মামুনি, আজ এত রেগে আছিস যে? আমার রুম থেকে বের হও তো, আমার একটু ভালো লাগতেছে না। আমাকে একা ছেড়ে দাও আম্মু। সুপ্রিয়ার এমন কথা শুনে ওর মা সুপ্রিয়ার কাছে এগিয়ে গিয়ে বিছানায় বসে সুপ্রিয়াকে তার দিকে ঘুরিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আমি তোর মা, তোর সব কথা তুই আমাকে বলতে পারিস। কি আর বলবো আমি, তুমি তো আর এইসব কথা শুনলে আমার পক্ষ নেবে না। দেখ মেয়ের কথা, আমি আমার মেয়ের পক্ষ নিব না তো কার পক্ষ নিব? আর যদি এখানে আমার মেয়ের কোনো দোষ থাকে তাহলে নিজের মেয়ের পক্ষ নিব না। ইউনিভার্সিটিতে আজ একটা ছেলে এসেছিল, আমাদের সাথেই পড়ে, কিন্তু এতিম আর দেখতে পুরোই পাগলের মতো। কিন্তু আজ প্রথম দিন এসেই পড়াশোনায় আমাকে কাটিয়ে গেছে। এই এতিমদের এত পড়াশোনা করে কি হবে আম্মু? ছি মামুনি, এমন করে বলতে নেই, তুমিও তো এতিম হতে পারতে। আর সে যেহেতু আজ সব কিছুতেই এগিয়েছিল, এখন থেকে তোমাকে তার চেয়েও বেশি পড়াশোনা করতে হবে। এখন থেকে মনে জেদ রাখো নিজের পড়াশোনা ওই ছেলেটার থেকে আরও ভালো করার জন্য। আর মানুষ হয়ে আর একটা মানুষ সম্পর্কে এমন করে বলতে নেই মামুনি। এখন শোনা হয়ে গেছে, তুমি যাও। আর তোমার কথাও শুনেছি, তোমার থেকে আব্বুকে কেন এত ভালোবাসি জানো? কারণ আমার আব্বু আমার দুঃখটা বোঝে, আর তুমি দিলে আমাকে জ্ঞান। জানি না কেন আমার কথা তোর পছন্দ হয় না, তবে আমি মনে করি কি ছেলেটা যদি এতই ভালো পড়াশোনা জানে তাহলে ওর সাথে বন্ধুত্ব কর আর তার থেকে পড়াশোনা জেনে নে। হাউ ফানি আম্মু, আমি যাবো ওই ছোট লোকের এতিমের বাচ্চার কাছে? এটা ভাবলে কি করে তুমি? এবার থেকে দেখতে থাকো আমি কি করি। আব্বুকে বলে ওকে ইউনিভার্সিটি থেকে বের করে দিব। ইমন বাসায় এসে ব্যাগটা সোফায় রেখে ওর মাকে জড়িয়ে ধরল। ইমনের মা বুঝতে পারল এটা তার ছেলে ইমন, তাই পিছনে আর না ঘুরে ওই অবস্থায় বলতে থাকলো, আমার আব্বুটার আজ কি হয়েছে, এভাবে আমাকে জড়িয়ে ধরলো যে হঠাৎ?
কলেজের সব কথা বলল। কাজটা তুই ঠিক করিস নাই। একটা এতিম অসহায় ছেলেকে মারার আগে তোর বাবা উচিত ছিল। কিন্তু আম্মু, আমি যে সুপ্রিয়াকে পছন্দ করি, সুপ্রিয়ার সাথে কেউ বেয়াদবি করলে মানতে পারি না। তাই বলে তো কোনো নির্দোষ ছেলেকে মারতে পারিস না। তাহলে এখন কি করব আমি? ছেলেটা যেহেতু কেউ নেই আর ছাত্র হিসেবে আজ অনেক ভালো কিছু দেখিয়েছে, সেখানে তার সাথে তুই বন্ধুত্ব করে ফেল। কিন্তু ওর যা পোশাক আর দেখতেও পাগলের মতো, ওর সাথে বন্ধুত্ব করলে আমাকেও সবাই পাগল বলবে। মানুষের পোশাক চরিত্রে বিবেচনা করা যায় না বাবা। মানুষটা কেমন তার মন দেখলে বোঝা যায়। টাকা পয়সা থাকলে যে মানুষ অনেক বড় মনের আর ভালো হয় তা কিন্তু না। আমি তোর মা, আমি নিশ্চয়ই চাইবো না আমার ছেলের কোনো ক্ষতি বা খারাপ কিছু। রাজ বাসায় এসে ধপাস করে সোফাতে বসে হো হো করে হাসতে থাকে। অনেক দিন পর কাউকে মুরগি বানাতে পারলো আর মায়ের খাওয়াতে পারলো। মনের সুখে রাজের নৃত্য করতে ইচ্ছা করতেছে। রাজের হাসি মুখ দেখে রাজের বাবা রাজের কাছে চলে আসলো। আমার ছেলেটা তো সকালে মন খারাপ করে গেল, কিন্তু এখন বাসায় এসে এমন করে হাসতেছে কেন? ওহ ড্যাডি, তোমাকে কি করে যে বলি, আজ যা খুশি লাগছে আমার। সেখানে তো হিরো হয়ে গেল ইমন। তোরও উচিত ছিল ওই ছোট লোকের বাচ্চাকে কয়েকটা লাগিয়ে দেওয়া। ড্যাড, তুমি বুঝতে পারতেছো না, ওই সময় গেলে তো আমার কথা সুপ্রিয়াকে বলে দিত। তাহলে আজকের সাজাটা কালকে দিয়ে সুপ্রিয়ার কাছে হিরো হয়ে যা। এইটা একেবারে ঠিক বলেছো ড্যাড। এই না হলে তুমি নেতা আর আমি তোমার ছেলে। শোন, আজ বাসা থেকে কোথাও যাবি না। তোকে ডিবি পুলিশ খোঁজ করতেছে। আর তুই এসব মেয়ের সাথে কেন এত কিছু করতে গেলি? ঠিক আছে, বুঝলাম, মন চাইতেছে বন্ধুসহ এনজয় করছিস, তাকে মেরে ফেলতে পারলি না। আমি তো মনে করেছি কাউকে কিছু বলবে না। আর ওসির মেয়ের থেকে দূরে দূরে থাকবি, বুঝেছিস? ড্যাড, বুঝি না ওই চ্যাচরা মেয়েটা কেন আমার পিছু ছাড়ে না। ওর কারণে সুপ্রিয়ার কাছে যেতেও পারি না। তাহলে ওই ওসির মেয়েকে কাজে লাগা। ওসি তো আর আমাদের কম টাকা খায়নি। ওর মেয়েকে দিয়ে তোর সব স্বার্থ হাসিল করে নে, বুঝলি? ও ড্যাড, ইউ আর গ্রেট। এই চিন্তা তো আমার মাথায় আসেই নাই। বিকাল থেকে রাত 11টা পর্যন্ত রিক্সা চালিয়ে আবার গ্যারেজে ফিরে আসলো শামীম। দিনের বেলা সব কিছু ঠিক থাকলেও রাতে শামীমের গাল দুটো প্রচণ্ড ব্যথা করতে থাকলো। মুখ দিয়ে যে কথা বলবে, ব্যথার কারণে কোনো কথা বলতে পারতেছে না। আর রাতে না খেলে তো ঘুমও আসবে না। ব্যথার কারণে শামীমের চোখ দিয়ে পানি ঝরতেছে। শামীমের চোখে পানি দেখে সবাই এগিয়ে আসলো শামীমের কাছে। শামীম, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কিরে বাবা, এভাবে কাঁদিস কেন তুই? তোর কি কোনো কিছু হয়েছে নাকি? আরে ভাই, এভাবে কান্না করবি নাকি বলবি কি হয়েছে? দেখ ভাই, তোর চোখের জল আমরা কেউ সহ্য করতে পারি না। বাবারে, কেন বড় লোকের পিছনে গেলি? বাবা, তোকে কি আর বলবো, এই গরিবদের কোনো মূল্য নাই। তোর যদি বাপ মা থাকতো তাহলে তোকে আদর করে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতো। বুঝেছি, শামীম তোর খুব কষ্ট হচ্ছে। কি করবি বল? সবাই তো আর সবার কষ্ট বুঝে না। কেঁদে বা কি করবি তুই? আমি তোর জন্য ঔষধ নিয়ে আসতেছি। আর আবুল, তুমি বরং শামীম একটু ভাত খাইয়ে দাও। আবুল একা না, গ্যারেজের সবাই শামীমকে এক লোকমা করে খাইয়ে দিতে লাগলো। শামীম খাচ্ছে আর চোখ দিয়ে পানি বের করছে। সত্যি যদি শামীমের বাবা মা থাকতো তাহলে ঠিক এভাবে আদর করে খাইয়ে দিত, শামীমের চোখের পানি মুছে দিত। কোলে মাথা রেখে শামীম তার কষ্টের কথাগুলো তার মাকে বলতে পারত। শামীমের খাওয়া শেষ হলে আবুল তার ঘাড়ের গামছা দিয়ে শামীমের মুখ মুছে দিল। রফিক তার গামছা দিয়ে শামীমের চোখের পানি মুছে দিল। গ্যারেজ মালিক ডাক্তার নিয়ে এসে শামীমকে দেখায়, তারপর কিছু ওষুধ দেয়, লিখে দেয় আর গালে মাখার জন্য ক্রিম দেয়। রাতেই আবুল ফার্মেসি থেকে ডাক্তারের লেখা সব ওষুধ নিয়ে আসে আর ক্রিম লাগিয়ে দেয় শামীমের গালে। পরের দিন আগের মতো করেই ভার্সিটি যায় শামীম। ভিতরে ঢোকার পর রাজ এসে শামীমের সামনে দাঁড়ায় আর রাজের সাথে সুপ্রিয়াও আছে। সুপ্রিয়াকে দেখে শামীম ভয় খেয়ে যায়। কাল তো আমি ছিলাম না, তুই সুপ্রিয়াকে প্রেম নিবেদন করেছিস, আবার ক্লাসে হিরো সাজলি। সুপ্রিয়া ক্লাসের টপ ছাত্রী। কালকে তোর জন্য সুপ্রিয়ার মন অনেক খারাপ ছিল। আজ তোকে কি করব দেখ। কালকে তো আপনি আমাকে আর বলতে দিল না। এই লাঠিটা নিয়ে আয় তো। রাজের দুই বন্ধু লাঠি নিয়ে এসে রাজের হাতে দেয়। রাজ যখন শামীমকে মারতে যাবে তখন শামীম
চোখ বন্ধ করে পিঠ নিচু করে ফেলে, কিন্তু শামীমের গায়ে কোনো আঘাত পড়ে না। শামীম চোখ করে দেখে ইমন রাজে লাঠি ধরে ফেলেছে। ইমন লাঠি ছাড়, আর এই শালাকে মেরে শেষ করে দিব। ওর সাহস কি করে হয় সুপ্রিয়াকে প্রেমপত্র দেওয়ার আর ক্লাসে হিরো সাজার? আমি জানি না সুপ্রিয়াকে কে চিরকুট দিয়েছে, তবে যদি জানতে পারি কে দিছে তাকে আমার এই হাত দিয়ে ইচ্ছা মতো পেটাবো। আর শামীম ভালো পড়াশোনা করেছে বলে কালকে ক্লাসে অঙ্কটা করে দিছে। যেখানে ক্লাস টিচার আমাদের সমাধান করে দিতে পারে নাই সেখানে শামীম দিছে। এতে করে সবার উপকার হয়েছে, ক্ষতি না। রাজ ইমনের কথা শুনে ভয় পেয়ে গেল। যদি এখন শামীম বলে দেয় রাস্তাকে দিয়ে সুপ্রিয়ার কাছে চিরকুট পাঠিয়েছে, তাহলে তো ইমন রাজকে ছেড়ে কথা বলবে না, আর সুপ্রিয়ার কাছেও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, বাদ দে, আমি গেলাম। রাজ ভয়ে সেখান থেকে চলে গেল। সুপ্রিয়া যখন চলে যাবে তখন ইমন সুপ্রিয়ার হাত ধরে আটকালো। আটকালি কেন আমাকে? দাঁড়া, আগে শামীমের কাছে শুনবো কে চিঠিটা তোকে দিতে বলেছিল। কে আর দেবে? এই এতিমের বাচ্চাটা দিছে। আচ্ছা শামীম, সত্যি কথা বলবে, কে তোমাকে চিঠিটা দিতে বলেছিল? এই যে চলে গেল যে, সে দিছে। তারপর গতকালের সব বলে দিল। ইমন আর সুপ্রিয়া দুজনে অবাক হয়ে গেল। ইমন তো গতকাল থেকে অনুশোচনাতে আছে। আজ শুনে তো ইমনের খুব খারাপ লাগতেছে। কেন সে না জেনে না শুনে একটা অসহায় ছেলেকে মারতে গেল? শামীম, আমাকে ক্ষমা করে দিস তুই। আমি কালকে না জেনে তোর গায়ে হাত তুলেছি। এইসব এখন আমার অভ্যাস হয়ে গেছে। আমি কিছু মনে করি নাই, আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। আমার না কোনো বন্ধু লাগবে না। কেন? যদি পরে ভুল বুঝে আমাকে ছেড়ে যান বা আবার আমাকে মারেন। আরে দূর বোকা, এতটা খারাপ আমি না। তোকে কথা দিলাম, তোকে ছেড়েও যাব না, তোকে মারবো না। আর যে তোকে মারতে যাবে তার হাত ভেঙে দেব। কিন্তু আমি যে খুব গরিব, আর আমার চারকুলে কেউ নাই, শুধু আমার মাদ্রাসার শিক্ষক ছাড়া। তুই গরিব হতে পারিস, কিন্তু তোর মনটা অনেক ভালো। আমার তোর সাথে বন্ধুত্ব করতে কোনো সমস্যা নেই। শামীম অনেক ভেবেচিন্তে ইমনকে হ্যাঁ বলে দিল। সুপ্রিয়া, তুইও শামীমের সাথে ফ্রেন্ডশিপ করে নিতে পারিস। আমি করব ফ্রেন্ডশিপ এতিমের সাথে? আমার সাথে কি এর চাই নাকি? তোর যত ইচ্ছা কর, আমি গেলাম। একদিন এই এতিমের জন্য আফসোস করবি, কান্না করবি, এই বলে দিলাম। তারপর ইমন শামীমকে নিয়ে ক্লাসে গেল এবং ইমন শামীমকে তার সাথে বসালো। ইমনের মা ঠিক বলেছে, এই ছেলে কখনো খারাপ হতে পারে না। সেদিনও শামীম ক্লাসে সবাইকে অবাক করে দিয়ে অনেক কিছু সমাধান করে দেয় ক্লাস শিক্ষককে। এভাবে শামীমের দিন চলতে থাকে। প্রতিদিন ক্লাস করা, বিকেলবেলা থেকে রাত পর্যন্ত রিক্সা চালানো এবং রাতে এসে নিজে নিজে পড়াশোনা করা। ইমনের সাথে বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যায় শামীমের। মনে হয় একজন আরেকজনের মায়ের পেটের ভাই। ইমন যে পড়াগুলো পারে না সেগুলো ইমন শামীমের কাছ থেকে শিখে নেয়। এখন ইমন শামীমের পাশে থাকায় ভার্সিটিতে কেউ শামীমকে কিছু বলতে পারে না এবং গায়েও হাত তুলতে পারে না। এর মাঝে রহিম শামীমের সাথে প্রতি মাসে এসে দেখা করে গেছে। রাজ তো সুপ্রিয়ার পিছনে পড়ে আছে, কিন্তু সুপ্রিয়া কোনো পাত্তা দেয় না। রিমি রাজের পিছু ছাড়তেছে না, তাই রাজও রিমিকে দিয়ে তার স্বার্থ হাসিল করে নিতেছে। সুপ্রিয়া এখন একটু হলেও শামীমের জন্য আফসোস করে, কেন তার সাথে ফ্রেন্ডশিপ করলো না সে। ইমন তো আঠার মতো সুপ্রিয়ার পিছনে পড়ে আছে, কিন্তু এখনও ভালোবাসি কথাটা বলতে পারে নাই। আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। দেখতে দেখতে প্রায় বছর চলে যায়, আর কিছুদিন পর ওদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। সবাই ধুমসে পড়াশোনা করতেছে। তো একদিন রাতে শামীম রিক্সা নিয়ে বের হয়েছে। হঠাৎ একটা নির্জন রাস্তার ধারের ঝোপঝাড়ে একটা মেয়ের বাঁচাও বাঁচাও বলে কথা শুনতে পায়। তখন শামীম রিক্সা দাঁড় করিয়ে সেই দিকে যায়। গিয়ে দেখে একটা মেয়েকে 3 জন ছেলে ধর্ষণ করতে চাইছে, কিন্তু শামীম তো একাই এদের সাথে পাবে না। তাই বুদ্ধি খাটিয়ে একটু দূরে গিয়ে ওই ছেলেগুলোকে ভয় দেখানোর জন্য জোরে জোরে বলতেছে, পুলিশ স্যার, ওদিকে না এদিকে 3টা ছেলে একটা মেয়েকে ধরে এনেছে। পুলিশ পুলিশ, এদিকে আসুন, ওই যে ওরা ওই ঝোপের আড়ালে। শামীমের এমন কথা শুনে ছেলে 3টা এমনভাবে পালালো, কেউ প্যান্ট হাতে নিয়ে দৌড়, কেউ বা প্যান্ট পরতে পরতে দৌড়, কেউ বা গায়ের শার্ট ফেলে দিয়ে দৌড়। 3 জন যখন চলে গেল তখন শামীম সেখানে এগিয়ে গেল। দেখে মেয়েটার হাত পা বাঁধা আর অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না।
তাই শামীম মেয়েটাকে কোনো রকম ধরে রাস্তায় নিয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে মেয়েটাকে দেখে শামীমের বুকটা কেঁপে উঠল।